শহরের ভাঙা সন্ধ্যায় ভাসি তারাদের চলাচল, তারাদের কথাই ধারে ধারে তোমাকে ছোবার চল। শহরের ভাঙা সন্ধ্যায় ভাসি তারাদের চলাচল, তারাদের কথাই ধারে ধারে তোমাকে ছোবার চল। ঢেউ যায় ঢেউ ছলকায় ঠোঁটের প্রান্ত ছুঁয়, আলাপের জোরে চুপচাপ ঝোড়ো উত্তাপ বুকে সয়। তালে তাল বাজে ত্রিম ত্রিম বুক ঝিম ঝিম ফোটে বুক, তারাদের ঠোঁটে নাড়া দেয় তারা আলাপে কথার ঘোর। তালে আলাপে তালে আলাপে তালে আলাপে। নমস্কার, শুরু করছি আজকের তালে আলাপে। আজ আমাদের সাথে আছেন প্রখ্যাত ভরতনাট্যম নৃত্যবিদ শ্রী ডক্টর অর্কদেব ভট্টাচার্য। অর্কদা নমস্কার। নমস্কার। প্রথম যখন তোমার বাড়িতে আমি যাই তখন আমার আলাপ হয়েছে তোমার বাবার সাথে। এবং আমি প্রথম যেহেতু আমি সায়েন্সকে খুব ভয় পেতাম আর তোমার বাবা ফিজিক্সেরই টিচার, তাই কথা বলবো কি বলবো না ভাবছিলাম। তারপর দেখলাম যে উনিও একই রকম আমাদের লাইনেরই লোক, আড্ডাবাজিতে মোটামুটি। এবং আরেকটা জিনিস আমি খুব লক্ষ্য করলাম যে আমরা এখন অনেকেই সিঙ্গেল প্যারেন্টদের কথা বলি। তুমি আমাকে পরবর্তীকালে বললে যে একার হাতে তোমাকে মানুষ করে তুলেছে। একদম। আজকে 31 বছর উনি একাই সমস্ত কিছু। হয়তো জার্নিটা ওনার জন্য খুব কঠিন ছিল, কিন্তু আমিও বোধহয় সে সময় বুঝতে পারতাম যে কিছু তো একটা হয় আসলে। প্রথম কথা, আমার মা তো দীর্ঘদিন মানে রোগ সজ্জায় শায়িত। তারপরে যখন উনি চলে গেলেন তখন একটাই কথা মনে হতো আর কি, প্রথম যেটা, মানে এটা তো সবারই হয়, মা বাবা তো মা বাবাই হয়। ওই বিছানায় ছিল তবু তো ছিল, মানে বাড়িতে এসে মা আছে এটা তো একটা ছিল, সেটা নেই হয়ে গেল। তো সেটা খুবই তখন স্কুলের গণ্ডি না পেরোনো একটা জায়গা। তারপরে যেটা হলো সেটা হচ্ছে একটা অদ্ভুত ভাবে না পরিবর্তন হলো। মানে তার আগে আমি একটু মারকুটে, দানপিটে ইত্যাদি ইত্যাদি বসেছিলাম, মানে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হ্যাঁ, মানে একটু মারপিট করা পাড়াতে, লোকের বাড়ির মানে কেউ হয়তো আমার বলটা কেটে দিয়েছে, জানলায় চলে গেছে, পরের দিন ঢিল দিয়ে ব্যাট করে তার বাড়ির কাঁচ ভেঙে ঠেঙে দেওয়া। মানে এরকম, এই ছেলেটাই কিরকম শামুকের মতন গুটিয়ে একদম ভেতরে ঢুকে গেল। মানে কারোর সাথে কথা বলতো না, সবসময় মনে হতো বোধহয় সবাই ওই আহা উহু করবে, করুণা করবে। আর এই করুণাটা নিতে আমার খুব গায়ে লাগতো, কেন আমাকে করুণা করবে। আমার মনে হতো যে আছে তো, মানে বিছানাতে নেই কিন্তু সামওয়্যার শি ইজ দেয়ার। তো এটা সবসময় মনে হতো। এবং যেহেতু তখন ওই সময় মার রোগটা এমন ছিল যেটা খুবই এক্সপেন্সিভ, মানে খরচা সাপেক্ষ তার ট্রিটমেন্ট। এবং আমার বাবা প্রফেসর ছিলেন, তো আমরা যারা জানি যে সে সময় একজন প্রফেসরের যে রেমিউনারেশন, যে স্যালারি, সেটা খুবই সামান্য। শুনতে ভালো লাগে প্রফেসর, হ্যাঁ, কিন্তু খুবই সামান্য। তো সুতরাং উনি প্রচুর টিউশন করতেন এবং সন্ধ্যাবেলাগুলো তখন আমাদের লোডশেডিং খুব হতো। তো সেই একটা মোমবাতি জ্বালিয়ে আমি না দরজাটা খুলে রাখতাম, কিছুতেই দরজাটা বন্ধ করতে পারতাম না। মনে হতো এটা অদ্ভুত, আমি হয়তো একটা ইমোশনাল জায়গায় চলে যাচ্ছি, কিরকম একটা অদ্ভুত মনে হতো যদি উনি আসেন তাহলে তো ঢুকতে পারবেন না। তো সেজন্য দরজাটা খোলা থাকতো দিনের পর দিন। আর ওইটাই ভালো লাগতো, ওই অন্ধকার, ওই মোমবাতি, কিন্তু কারোর লোক ভালো লাগতো না। তারপরে তো 11 গেল, 12 গেল, তারপরে বিএসসি, নাচ চলছে তখন ডেফিনেটলি। সেখানে তনুশ্রীদির একটা বিরাট অবদান আমি বলবো। তনুশ্রীদি খুব আগলাতে, তনুশ্রী শঙ্কর। তখন আমি তনুশ্রীদির সবে সবে গ্রুপে চান্স পেয়েছি। আমি যখন 12-এ উঠি তখন গ্রুপে চান্স পেয়েছি। তো তনুশ্রীদি কিন্তু খুব আগলাতেন, মানে সব থেকে ছোট মেম্বার গ্রুপের বলে খুব আগলে রাখতেন। তো সেই জায়গাগুলো, ওই একটাই জায়গা হয়তো ছিল, মানে কথা বললেও বলতাম, এমনি তো খুবই চুপচাপ হয়ে গেলাম। সেই বাবার সাথে ঠিক ব্রিজিংটা হয়ে উঠলো না তখন। কেন, বাবার সঙ্গে একটা দূরত্ব ছিল, সবটাই মায়ের কাছে ছিল, মানে আবদার, প্রয়োজন, সেগুলো সব মায়ের কাছেই হতো। তো জুতো ছিঁড়ে গেল, এবার জুতো চাই,
কিন্তু বাবাকে বলবো হুম। সেই সাহসে কুলোতো না। হুম। তো তখন কি করলাম, ওই বিএসসি পড়ার সময় টিউশন করা শুরু করলাম। টিউশনে টাকা দিয়ে দিই, নিজের যেটা ইচ্ছে, মানে একটা রুমাল কিনতে হলো সেই টাকা থেকে কিনতাম। তো তারপরে তো তখন যা হয় আর কি, নাচ করছে ছেলে কিন্তু প্রফেশনাল তো একটা দিকে যাবে। হুম। তো তখন একটা কম্পিউটারের কোর্স করা, একটা মার্কেটিং ম্যানেজমেন্ট করা। তো এইবার মার্কেটিং ম্যানেজমেন্ট করলাম, আর মানে ঈশ্বরের আশীর্বাদে পড়াশোনাটা করতে পারতাম, মানে ওইটুকু ব্রেন আর কি ছিল। তো এবার মার্কেটিং ম্যানেজমেন্টে 4টে সেমিস্টার মানে সাম আপ করে আমি হাইয়েস্ট পেলাম, মানে 97.8%, which is the highest scoring সেই সময়। তো তখন আমি বম্বেতে চলে গেলাম, মানে ভিডিওকনে চলে গেলাম। সেই সময় মানে আমি 93 সালের কথা বলছি, 93 সালে আমার হ্যান্ড ইন ড্র স্যালারি ছিল 12,000 টাকা। আচ্ছা, মানে which is a lump sum amount। তার সাথে কি ছিল, আমার একটা ওদের বম্বেতে 1BK 1BHK বলে, একটা বেডরুম ফ্ল্যাটে দুটো থাকে, মানে বিএইচকে হচ্ছে বেডরুম প্লাস হল, আর বিকে হচ্ছে বেডরুম কিচেন অ্যান্ড টয়লেট। আমার বিএইচকে ছিল, প্লাস কুক, প্লাস ওরা ড্রাইভার, মানে পিক আপ অ্যান্ড ড্রপ, এবং বছরে 2বার আমার বাড়ি যাতায়াত, এবং টোটাল মেডিকেল সাপোর্ট। আচ্ছা, এতটা আমার টোটাল প্যাকেজ নিয়ে ইট ওয়াজ অলমোস্ট 20,000 এর মতন। সেই চাকরি 3 মাসের মাথায় ছেড়ে দিলাম। কেন? ভালো লাগলো না, দম বন্ধ লাগলো। ওই যে 10টায় হাজিরা, আর ওই যে সেই একই জিনিস, অফিস পলিটিক্স, হ্যাঁ, তো মানে এই ওর পেছনে লাগছে, আর বম্বের মতন একটা জায়গাতে পেরে উঠলাম না, ফেরত চলে এলাম। এবার ওই কোর্সটা করাতে আমার বাবার ওই সময় 40,000 টাকা লেগেছিল। দ্যাট ওয়াজ আ হিউজ, মানে আজকের যুগে সেটা হয়তো 6-7 লাখ টাকা কম করে। তো সেইটার পরে বাবা বলল, আমি আর তো পারবো না, বিকজ আমার টাকা শেষ, এবার তুমি যা করবে করো। তখন তনুশ্রীদের কাছে গেলাম, তনুশ্রী বললো ঠিক আছে আমার গ্রুপে করো, কিন্তু আমার গ্রুপে কত টাকার স্যালারি তুমি পাবে? তখন আমি গুরু গোপাল রায়ের কাছে করতাম, উনি এখানেই থাকতেন, এই মসজিদে ওনার কাছে, কিন্তু ক্লাস করতাম আমি ভবানীপুরে। ওনার তখন বয়স হয়েছিল, তখন আমাকে রেফার করলেন, এক কাজ করো তুমি বর্মন বাবুর কাছে যাও। তো তখন গুরুজির কাছে গেলাম, গুরুজির কাছে শুরু হলো হাতে করে। তখন গুরুজি একটু উষ্মা প্রকাশ করতেন, যেহেতু আমি তনুশ্রীদের কাছে করি। উনি বলতেন এই ঢেউ খেলা খেলা নাচ করলে ক্লাসিক্যাল হয় না, হ্যাঁ, সোলোইস্ট হতে গেলে তোমাকে একভাবে সাধনা করতে হবে। এই একভাবে সাধনা করতে হবে, করতে করতে শেষ পর্যন্ত পরের বছর 94 সালে, ততক্ষণ আমি রবীন্দ্র ভারতীতে ভর্তিও হয়েছি। 94 সালে আমি তনুশ্রী শঙ্কর ছেড়ে দিলাম। খুব কষ্ট হয়েছিল, যদিও আজও তনুশ্রীদের সঙ্গে এখনো একটা ভীষণ অ্যাটাচমেন্ট। কিন্তু সেই জার্নিটাতে রবীন্দ্র ভারতীতে ভর্তি হওয়ার পরে তখন আমার মনে আছে বাবা আমাকে একটাই কথা বলেছিলেন, যাই করবে ইউ হ্যাভ টু বি এট দ্য টপ। এইবার তুমি বর্মন গুরুজির কাছে এলে, হ্যাঁ, আসবার পর তারপর সেই জার্নিটা, তারপরে তো গুরুজি তো ভীষণ পারফেকশনিস্ট, আর তখনও কিন্তু কলকাতাতে কলাক্ষেত্র টেকনিক বা কলাক্ষেত্র যেটা ঘরানা, সেটা সেই রকম প্রচার প্রসার হয়নি। সুতরাং গুরুজি যে টেকনিকটাতে শেখাতেন সেটা জানতো না লোকজন। কিন্তু যেহেতু আমি উদয়শঙ্কর স্টাইলে অত বছর করেছি, ওখানেও তো টেকনিক্যালি শেখানো হয়, তো আমার খুব একটা অসুবিধা হতো না বুঝতে, কিন্তু নিতে অসুবিধা হতো। কেন? যেহেতু দীর্ঘদিন শরীরের মধ্যে একটা ঢেউ, একটা মানে একটা ফ্লোতে নাচ সবকিছুতে। কিন্তু ভারতনাট্যমের ব্যাপারটা তো তা না, মানে ইটস অল ফিনিশড। প্রত্যেকটা মুভমেন্টের একটা ফিনিশিং থাকতে হবে, একটা বোল্ডনেস থাকতে হবে, একটা ক্ল্যারিটি থাকতে হবে। এবং অদ্ভুতভাবে যখন সেটা দেখতাম গুরুজির কাছে, আর দেখতাম উনি কিরকম একটা ফ্ললেস, মানে মাখনের মতন, মানে উনি মনে হতো সেল করছে, সেটা সত্যি বুঝতাম যে আমার হচ্ছে না। তখন কি করতাম, আমার সিনিয়রদের ক্লাস বসে বসে দেখতাম। তো যারা ভালো করতো তাদের, কারা ছিলেন সিনিয়র তখন মানে উল্লেখযোগ্য হচ্ছে মোম গাঙ্গুলি আর অঞ্জনা দি। আচ্ছা, এই অঞ্জনা দি আর মোমদির নাচটা আমি বেশি করে দেখতাম। পারমিতা দি বলে একজন ছিল, কিন্তু তার মন্দি তখন ইউনিভার্সিটিতে এমএ পড়ছে, আমরা তখন গ্রাজুয়েশন। তো সেই সময় দেখতাম ওদের নাচ, ভালো লাগতো। এবং খুব অদ্ভুত একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গিয়েছিল, যেহেতু তনুশ্রীদের ওখানে আমরা টিচার্স ট্রেনিং নিয়েছিলাম। টিচার্স ট্রেনিং এর একটা বিশেষত্ব ছিল, সেটা হচ্ছে চোখ তৈরি করা।
মানে টিচার্স ট্রেনিং এর পরীক্ষাটা কিরকম হতো জানো, অদ্ভুত। মানে তোমার সামনে 100 জন দাঁড় করিয়ে দেবে এবং ওই 100 জনের মধ্যে 4 জনকে শিখিয়ে দেওয়া হবে তারা ভুল করবে, এবং তোমাকে ওই 6টা বা 8টা যে ভুল করবে সেটা 100 জনের মধ্যে থেকে দেখতে হবে। অর্থাৎ চোখটাকে অদ্ভুত ভাবে তৈরি করতে যে 100 জন নাচলে তুমি তার মধ্যে থেকে কি ভুল করছে সেটা ধরতে পারছো কিনা। এই যে জিনিসগুলো তমশ্রীদের ওখানে আমার তৈরি হয়, তাতে আমি ধরবার চেষ্টা করতাম এবং বাড়িতে এসে আপ্রাণ চেষ্টা করতাম ঠিক ওইটা, মানে ওটা একটা ক্যামেরার মতন ব্যাকআপ নিয়ে বাড়িতে এসে, তখন তো এইসব ছিল না, এরকম ক্যামেরাতে ছবি তুলে নিয়ে আসা বা ভিডিও করে নিয়ে আসা, পুরোটাই কিন্তু ব্যাকআপ একদম নিয়ে এসে বাড়িতে করতাম। এবং তখন আমি ওই যে বললাম আগে একটু ডান পিঠে একটু টু হুইলারে যেতাম ইত্যাদি ইত্যাদি, ইউনিভার্সিটিতে জিন্স পরে যেতাম, অন্যরকম ছিলাম আর কি টু হুইলারে যাওয়া। আর গুরুজি ক্লাসের মধ্যে না পারলে উনি বলতেন এই হেরো। এবারে এই হেরো কথাটা আমি ভাবতাম উনি কেন আমাকে হেরো বলেন, মানে আমি ভাবতাম হেরো। আচ্ছা হ্যাঁ, মানে ওনার হিরো না। হিরো না, মানে যেহেতু উনি আসামিস, ওনার একটা প্রোনাউন্সিয়েশনের প্রবলেম হতো, উনি আমাকে ক্লাসে সবসময় বলতেন এই যে হেরো। আর আমি ভাবতাম কেন উনি এটা আমাকে বলেন, আর আমার ক্লাসে 18টা মেয়ে, আমি একটা ছেলে। এবার ওই সবার সামনে শুনতে হ্যাঁ উনি বলতেন হ্যাঁ হেরো এসে গেছে, ভুল, হ্যাঁ প্র্যাকটিস বন্ধ, হ্যাঁ এই করতে 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 সেই মানুষটাই কিভাবে একটু একটু করে হঠাৎ করে একদিনকার আমাকে ডেকে বললেন তুমি এবার আমার বাড়িতে আসতে পারো। দ্যাট ওয়াজ লাইক a turning point. মানে গুরুজি তখন খুব স্ট্রিক্ট ছিলেন, ওনার একটা ক্লাস ছিল, সেই ক্লাসে সবাই যেতাম আমরা, এবং ওনার অদ্ভুত, আমি এরকম টিচার দেখিনি। আমাদের শুরু থেকে ক্লাস হতো, দুটো ঘরে ক্লাস হতো, উনি ঠিক বারান্দাতে বসতেন মাঝখানে, মানে দুটোর এই যে দেওয়ালের দুপাশে দুজন টিচার বসতো, একটা পাশে অম্বালিনী, একটা পাশে হয় প্রবীরদা বা অঞ্জনাদি, মানে এরকম ভাবে ক্লাসটা হতো, এই দুপাশে ক্লাসটা হতো, টিচারের দিকে মুখ করে গুরুজি দুটো ক্লাস দেখছে। উনি এরকম খবরের কাগজ নিয়ে পায়ের উপরে বসে বলতেন অম্বালি ওই পেছনে ও ভুল করছে, কাগজটা নাবাতেন না। কি অদ্ভুত দক্ষতায় উনি সেগুলো বলতেন। নিজে খুব কম ক্লাস নিতেন, মানে বসে ক্লাস উঠে দেখানোটা খুব কম ছিল, কিন্তু কোনোদিনও বুঝতে অসুবিধা হতো না উনি ঠিক কি চাইছেন, কোন জায়গাটা কারেকশনস দিতে চাইছেন। তো এমনি করতে করতে সেই মানুষটা একদিন বাড়িতে ডেকে পাঠালেন, নিজেই নিয়ে গেলেন সঙ্গে করে ইউনিভার্সিটি থেকে। আর বুঝতে পারলাম যে বাবার পরেও আরেকজনকেও পিতৃ স্নেহ দিতে পারে। তো সেই জায়গাতে ওনাকে বসালাম। উনি নিজে থেকেই আমার একটা বুঝতেন যে কোথাও একটা অভাব আছে। আমি বাড়িতে গেলেই উনি বলতেন ওনার স্ত্রীকে অর্ক এসছে, ওকে একটু খেতে দাও। এটাও আমার খুব খারাপ লাগতো তখন, কেন কি ওইটা আমার কোথাও একটা মনে হতো যে মানে উনি বোধহয় করুণা করছে, কিন্তু পরে সেটা ভালোবাসায় মিশে গিয়ে বুঝতাম যে না, উনি ওটা সবার জন্যই করেন, ওনার সব ছাত্রছাত্রীদের জন্যই করেন। তারপরে তো নিজে থেকেই আস্তে আস্তে যখন এমএতে গেলাম, গ্রাজুয়েশনের সময়, তখন আমি একমাত্র আমাদের পুরো ভারতনাট্যমে যে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম, বাকিরা কেউ ফার্স্ট ক্লাস পায়নি। তাতে বাবা একটু খুশি হয়ে বললেন তোমাকে কিন্তু পিএইচডি করতে হবে, মানে বেস্ট হতে হবে। হ্যাঁ, মানে থিওরিটা জানতে হবে, শুধু প্র্যাকটিক্যাল দিয়ে কিছু হয় না, কোনো সাবজেক্টের প্র্যাকটিক্যাল মানে একাডেমিক দিক থেকে বাবা এটা বুঝেছিলেন, হ্যাঁ, নাচ হলেও এটা তোমার করতে হবে। এইবার তো তখন সেই সময় যখন আমার এমএতে উঠলাম, তখন রবীন্দ্রভারতী স্বর্ণযুগ শেষ হয়ে গেল। আচ্ছা, মানে সুনীল কোঠারি রিটায়ার করে গেলেন, মঞ্জুলিকা রায়চৌধুরী নাট্যশাস্ত্র পড়াতেন, উনি রিটায়ার করে গেলেন, বটুপাল ফোক শেখাতেন, উনি রিটায়ার করে গেলেন, অসিত চট্টোপাধ্যায়, গায়ত্রী চট্টোপাধ্যায় রবীন্দ্র নৃত্য শেখাতেন, তাঁরা রিটায়ার করে গেলেন। মানে একটা যুগের অবসান হয়ে গেল। 1 বছরের মধ্যে রবীন্দ্রভারতীর সেরা শঙ্করলাল বাবু তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, উনি রিটায়ার করে গেলেন। মানে মাস্টার্সে গিয়ে যখন পৌঁছালাম তখন পুরো ফ্রেশ ব্যাচ অফ টিচার্স, শ্রুতিদি ঢুকলেন, মহুয়াদি ঢুকলেন। কিন্তু অদ্ভুতভাবে শ্রুতিদি আর মহুয়াদির আমি নজরে পড়ে যাই। ফার্স্ট ইয়ার পরীক্ষার পরে শ্রুতিদি আর মহুয়াদি আমাকে ডেকে পাঠান, বললেন তোমাকে নেটে বসতে হবে। এবার নেট পরীক্ষা কি তাই তো জানি না, মানে আমার তো কোনো এম নেই, আমি যে নাচটা নিয়ে কোথায় যাব জানি না, আমার শুধু একটাই পাগলামো, নাচটা আমি করে যাব, ওইটা আমি বন্ধ করবো না। এমটা ছিল না কেন? দেখো তুমি যদি সেই সময়টা মনে করো, ওই 93, 94, 95 সাল, তখন সোলোইস্ট কথাটা খুব একটা কিন্তু এক্সিস্ট করে না। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর, তখন যারা নাচতেন তারা সবাই মহিলা,
খুব ভালো করে যদি মনে করো, অভয়দা বা গুরুজি তখন কিন্তু অ্যাজ সাচ পারফর্মার হিসেবে তখন কাজ খুব কম করেছে। ভেঙ্কিট স্যার পারফর্মার কিন্তু নয়, অন স্টেজ কেউ নেই, অর্থাৎ তারা সবাই টিচার। তার মানে কি আমাকে নাচ শিখতে হবে এবং নাচ শেখাতে হবে, কিন্তু ওইটাই তো দেখছি তখন মেল ডান্সার বলতে কিন্তু শান্তিদা যিনি ক্লাসিক্যাল করতেন না, অসিত চ্যাটার্জি উনিও ক্লাসিক্যাল করতেন না, এবং কৌশিকদা তিনিও ক্লাসিক্যালি ট্রেন হয়েও ক্লাসিক্যাল করতেন না। সবাই কিন্তু রবীন্দ্রসঙ্গীত অবলম্বনে নৃত্য করতেন এবং সেটাই চলতো তখনও কলকাতায়। নাচ তো মানে ক্লাসিক্যাল ডান্সার তখন অনিতাদি, মলিদি, দেবযানীদি, এরা কিন্তু পারফর্মার, এবং এরা সবাই কালামণ্ডলম থেকে, গুরুজির টোল থেকে সেইভাবে কিন্তু তখনও কোনো সোলোইস্ট হয়নি। এবং আমি যখন গুরুজির কাছে যাই জানতে যে গুরুজি আমি কি করে পারফর্মার হব, গুরুজি বললেন নাচবে, লোককে ডাকবে, প্রচার করবে, এইভাবে হবে। খুব ডেফিনেট গাইডলাইন পেলাম। তখন মহুয়াদি আর শ্রুতিদি দুজনে মিলে আমাকে ফার্স্ট ইয়ারে পড়ে, ফার্স্ট ইয়ারে থিওরি হয়, আমাকে ডেকে বললেন তুমি নেটের জন্য প্রিপেয়ার করো। তা আমি বললাম যে আমি পারবো। শ্রুতিদি বললেন তুমি পারবে এবং এটা আমরা রবীন্দ্রভারতী থেকে চাই। শ্রুতিদি গাইড করা শুরু করলেন। মহুয়াদির বাড়িতে একটা ছোট লাইব্রেরি আছে, উনি সেটা আমাকে খুলে দিতেন। আমি সাইকেল করে যেতাম, ওনার বাড়িতে বসতাম, উনি বেরিয়ে যেতেন, আমি বই বাড়িতে, এই না তোমার প্রতাপগড়, ওই গলফা, সেই বাড়িতে বসে পড়াশোনা করতাম, করে রাত্রি হতো, আমি ফিরে আসতাম, তখন তো সমস্ত নোট। এবার এই যে একটা পরীক্ষা, যে পরীক্ষাটা 8 ঘন্টার হয়, তার কোনো পাশ করেছে শ্রুতিদি ছাড়া আর তো কেউ নেই সামনে, তারও কোনো গাইডলাইন নেই। শ্রুতিদি কিন্তু আমাকে বলছিলেন যে প্রথমবার বসবি, 8 ঘন্টার পরীক্ষা, 600 নম্বরের পরীক্ষা, ইটস এ হিউজ টাস্ক, প্রথমবারে কিন্তু কেউ এটা সাকসেসফুল হয় না, ইট ইজ জাস্ট ফর দ্য এক্সপিরিয়েন্স। আমিও তখন ন্যাশনাল লাইব্রেরিতে মেম্বারশিপ নিলাম, ক্যালকাটা ইউনিভার্সিটি লাইব্রেরিতে মেম্বারশিপ নিলাম, সেখান থেকে পুরোনো কোয়েশ্চেন ঘেঁটে সেগুলো সলভ করা। তখন গুগলও ছিল না, তখন এক কাঁথা প্রশ্ন নিয়ে লাইব্রেরিতে যেতে হতো, বই ঘেঁটে চ্যাপ্টার খুঁজে উত্তর বার করে, প্রচুর হেক্টিক। এইভাবে পড়াশোনা করতে পরীক্ষায় বসলাম। পরীক্ষাটা দিয়ে 3টে পেপার দেওয়ার পরে বাড়িতে এসে বাবাকে বললাম হয়ে যেতে পারে। বাবা বললো কি বলছিস? আমি বললাম হ্যাঁ বাবা, হয়ে যাবে, 90% হয়ে যাবে। বাবা বললো ঠিক আছে। তারপরে আমি ঘটনাটা ভুলেই গিয়েছি, মানে আর মাথা টাথা কামাইনি। হঠাৎ একদিন দুপুরবেলা সেম ইয়ার ন্যাশনাল স্কলারশিপেরও পরীক্ষা দিই, সেখানেও আমাকে শুনতে হয়েছিল যে একবারে তো কেউ সাকসেসফুল হয় না। একই বছর রাজ্য সঙ্গীতে দিই, একই বছর ইজেসিসিতে দিই। তো ঈশ্বরের অসীম করুণা, হয়তো মায়ের অদৃশ্য আশীর্বাদ এবং গুরুর আশীর্বাদ, প্রত্যেকটাতেই সফলতা। রাজ্য সঙ্গীতে 97-98 এর কথা বলছি, রাজ্য সঙ্গীতে ফার্স্ট, তারপরে ইজেসিসি গ্রেড দিয়ে দিল, তারপরে যুব উৎসবে এখান থেকে ফার্স্ট হয়ে আমি ন্যাশনালে যাই, সেখানেও একটা অদ্ভুত ডিজাস্টার হয়, এবং সেখানে আমি জানতে পারি যে আমরা এই যে আমাদের 3টে লেয়ার, তার মধ্যে সাবকনশিয়াস লেয়ারটা কত স্ট্রং। কেন আমরা 2 রাত্রি জার্নি করে আমরা গুজরাটে পৌঁছাই, এবং স্টেশন থেকে যেখানে আমাদের বারোচে নিয়ে গেছিল সেটা বহু দূর, প্রায় 6 ঘন্টা বাস জার্নি, সেখানে পৌঁছাই, সেখানে রাত্রে ঘুম হয় না, সারা রাত পাঞ্জাবিরা দামামা বাজায়, পরের দিন সকালবেলা তুলে আবার বাসে করে 6 ঘন্টা জার্নি করে আহমেদাবাদে নিয়ে আসে, এবং আমি যখন ঢুকছি সেই হলে তখন অলরেডি 4 নম্বর চলছে, আমাকে বলা হয় 11 নম্বর। আমি গ্রিন রুমে রেডি হয়ে কানে, তখন তো এইসব কিছু ছিল না, ওয়াকম্যান, ওই ওয়াকম্যান কানে লাগিয়ে জাস্ট পাটা এরকম সোজা করে এরকম পিঠটা হেলিয়েছি। হঠাৎ একটি মেয়ে, সে গৌহাটি থেকে আসাম রিপ্রেজেন্ট করছে, সে এসে আমাকে বললো তুমি অর্কদা? আমি বললাম হ্যাঁ। বলছে আমার গুরুজির ছাত্রী। হ্যাঁ। আমি বললাম কত নম্বর চলছে? বললো আমার 9 ছিল, এখন 10। ঘুমিয়ে পড়েছিলাম, ওই যে টায়ার্ডনেস। এবার নাচতে গেছি, সকাল থেকে কিছু খাওয়া নেই, আগের দিনে রাত্রের খাওয়াটাও পেটে নেই। স্টেজে ঢুকেছি, যেহেতু 10 মিনিট করতে হবে, নাটানা মাদিনা করেছি, করে তেলানা করেছি। আমি জানি যে তেলানা করতে করতে আমার আর সেন্স নেই,
কিন্তু আমার যখন সেন্স আসে তখন আমি দেখি স্টেজের উইংস এর পাশে আমি বসে আছি। আমি বুঝতে পারি আমি সেন্সলেস হয়ে স্টেজে পড়ে যাই, কিন্তু আমাকে কেউ বলেনি যে আমি নাচটা কমপ্লিট করেছি স্টেজে। আচ্ছা। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমার সেন্স চলে যায়, কিন্তু ওই যে ওর যে অত প্র্যাকটিস করাতেন গুরুজি, ওটা প্রোগ্রাম হয়ে গিয়েছিল। তার ফলে যতটা ব্রেনে প্রোগ্রাম ছিল সেটা ব্রেন করেছে। আমি যে বেরিয়ে এসেছি কিচ্ছু জানি না, খুব আপসেট যে ন্যাশনালে গেলাম, এরকম একটা নীরবতা বেঁধে চলে এলাম। এবার আমারটা ফার্স্ট দিন ছিল, সেটা আরো 3 দিন চলেছে। চতুর্থ দিন স্টেডিয়ামে, আমি গিয়ে স্টেডিয়ামের উপরে একটা জায়গাতে কি চুপ করে বসে আছি। আর আর যাদের সাথে আলাপ হয়েছে তারা এখন সবাই বেশ স্বনামধন্য আর কি। সৌমেন ছিল শ্রী মণিলাল নাগের ছাত্র, সে ফার্স্ট হলো ন্যাশনালে সেতারে। বাঁশিতে সুবীর ছিল, প্রায় ওই জি বাংলাতে দেখা যায়, সে ফার্স্ট হলো। এইবারে তো ওড়িশিতে র্যাঙ্ক পেল না, কথাকে র্যাঙ্ক পেল না, ভারতনাট্যমে থার্ড ডেকেছে, সেকেন্ড বলছে, তখন অর্কদের কথা যাচ্ছে। আমি ওই স্টেডিয়ামের মাচা থেকে লাফ দিয়ে নেমে বাই দ্য টাইম আমি ওখানে পৌঁছেছি, তখন যে মানে ফার্স্ট সে দিচ্ছে, তার জন্য পেপারে ওটা ভুল বেরিয়েছিল যে আমি ফার্স্ট এসেছিলাম, কিন্তু না, ফার্স্টটা তামিলনাড়ু থেকে নিয়েছিল, আমি সেকেন্ড। এই প্রথম কিন্তু ন্যাশনালে কোনো বাঙালি ভারতনাট্যম বাহ, আমার আগে কিন্তু পাইনি। প্রথম বাঙালি যে ন্যাশনাল স্কলারশিপ ভারতনাট্যমে পেল, নেট কোয়ালিফাই করলো, বাঙালি মেল ডান্সার্স। আমার আগে কেউ নেট ভারতনাট্যমে কোয়ালিফাই করে, আমার আগে কোনো মেল ডান্সার ভারতনাট্যমে ন্যাশনাল স্কলারশিপও পায়নি কলকাতা থেকে। তো এই সমস্তগুলো না খুব তখন কিরকম একটা লাগতো, মানে মনে হতো একটা একটা করে পর্দা উঠছে আর সামনে বোধহয় আরো বড় আকাশ চলে আসছে। তখন মহুয়াদি আমাকে সাজেস্ট করলেন, তুমি যখন যাবেই রিসার্চ করতে চেন্নাইতে, তখন ওই রিসার্চ কালিনে হয় ধনঞ্জয় স্যারের কাছে শেখো, নয় সিবিসি স্যারের কাছে শেখো। তারপরে রিসার্চ ওয়ার্কে চেন্নাই গেলে? না, তার আগে তো এমএ ছিল, এমএ ফাইনালটা বাকি, এগুলো তো তার আগে প্রিপারেশন চলছে, সমস্ত কিছু, সবার সাজেশন, সমস্ত কিছু। এবারে যখন এমএ পার্ট 1টা হলো, তখন কিন্তু 3টে ফার্স্ট ক্লাস নেক টু নেক রয়েছে, সন্দীপ, আমি, সম্পাদক আমি। তখন কিন্তু বাকি কারো ঢোকার কথা না, এটা থিওরির পর। প্র্যাকটিক্যালের সময় একটা কি হলো, প্রাইভেট ক্লাসেস নেওয়া শুরু হলো। আচ্ছা। অর্থাৎ টিচাররা তাদের বাড়িতে ডেকে ক্লাস করানো। আমার বাবা পয়সা দিতেন না, সুতরাং আমার পক্ষে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে দেওয়া সম্ভব হতো না। ইউনিভার্সিটিতে আমি অনেকবার সাহায্য চেয়েছি, তারা দেন। এবং যেহেতু আমি সাহায্য চেয়েছি, পাইনি এবং তাদের বাড়িতে যেতাম না, সেজন্য একটা অদ্ভুত ঘটনা ঘটলো। 2টো পেপারে আমি পরীক্ষা দিতে যাওয়ার আগে ওই ভদ্রলোক তিনি নিজে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে বেরিয়ে এসে বললেন, এবার যাও পরীক্ষা দিতে। আমার রিদমের পরীক্ষা ছিল, আরকু আর বিয়ার ধরেছিল। আমার মনে আছে আমি সংকীর্ণ জাতি আটা তালে বলেছিলাম, এক্সামিনার বলেছিল হবে না, আমার বল। আমি বললাম, আমি ভারতনাট্যম ডান্সার, আমি তো কথক নই, আমি কেন ধামার বলবো, আমি সংকীর্ণ জাতি বলবো। উনি বললেন, না তুমি রিদমটা ভুল বলছো। আমি বললাম, আপনি এক্সপ্লেন করুন। বলছো তুমি বড্ড তর্কবাজ। আমি বললাম, আমি তো লজিকের কথা বলছি, আমি তো সায়েন্সের স্টুডেন্ট, আমি লজিকটা প্রেফার করি। আপনি আমাকে লজিক দিয়ে বোঝান সংকীর্ণ জাতিতে আটা তালে কেন হবে না, ধামারটাই কেন বলতে হবে, ইজ ইট আউট অফ রিদম? পার করে দিলেন, ফার্স্ট ক্লাস মার্কস দিলেন না। এবং নাট্যশাস্ত্রে তো একই রকম ভাবে আমাকে ফলে হেনস্থ হতে হলো। অর্থাৎ 2টো সাবজেক্টে আমাকে ফার্স্ট ক্লাস মার্কস দেওয়া হলো না, এবং র্যাঙ্কিং এ আমি 4th হলাম। এবং যে থার্ড হলো সে কিন্তু ওই তাঁদেরই দলে যারা প্রত্যেকটা প্রশ্ন জেনে গিয়েছিল যে এই প্রশ্ন আসবে, এই কটা প্রশ্ন করতে হবে এবং তাই লিখতে হবে। অর্থাৎ তাদেরকে প্রশ্নগুলো বলে দেওয়া হচ্ছিল। কিন্তু জানো, এটাকেই বলে ব্লেসিং ইন ডিসগাইজ। এই যে তারা শুধু 5টা প্রশ্ন পড়ে পরীক্ষা দিয়েছিল, তার জন্য কিন্তু তাদের পড়াশোনাটা থেমে গিয়েছিল। আর ওই যে আমি 50টা প্রশ্নের প্রিপারেশন নিয়ে গেছিলাম, তার জন্যই বোধহয় আমি এক চান্সে নেটটা ক্লিয়ার করেছিলাম, কিন্তু বইটা আমার আরো পড়া ছিল। তারপরে তো যখন আমি গেলাম শিখতে, তখন আমি বুঝলাম যে কলকাতায় বসে নাচ ক্লাসিক্যাল শেখা হয় না। কেন, ওখানে আমরা শিখতাম সপ্তাহে 6 দিন, প্রতিদিন 8 ঘন্টা করে ট্রেনিং। এবং প্রথম মনে হতো নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাবে, কানটা ভো ভো করে ঘুরছে, পেটটা এত গোলাচ্ছে, কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে গেল। ওই জীবনটাই অভ্যাস হয়ে গেল, ওই প্র্যাকটিসটাই
প্রায় মানে আমি যখন চেন্নাই থেকে ফিরি তখন আমার ওজন হয়ে গিয়েছিল 56 কেজি, যেটা লোকে এখন বিশ্বাস করবে না, মানে এতটাই প্র্যাকটিসের ফলে। এবং তখন এসে যখন আমি নাচতে শুরু করলাম, আমি এতটুকু বাড়িয়ে বলছি না, তখন আমার নাচটা বাকিটা সবাই কোনো কারণে দেখতো, সেটা কিন্তু পুরোপুরি ওই প্র্যাকটিসের জন্য। এবং গুরুজিও তখন ভীষণ রকম ভাবে, আমি অম্বালিদি অঞ্জনাদি আমরা ট্রাইও করছি কলকাতায়। এটা কিন্তু 2002, 3, 4 একদম মানে পদাতিক থেকে শুরু করে সঙ্গীত নাটক থেকে শুরু করে পর 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 পর। এবং ওই সময়টা বিশ্বাস করো আমার কোনো সামনে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, কেউ ছিল না। আমি সঙ্গীত নাটক করেছি, আমি কলকাতার আর মধুবন, আর সে বছর বোধহয় বিম্বা নেচেছিল। বিম্বার একটা আলাদা ব্যাকগ্রাউন্ড ছিল, আর কেউ সেবার সঙ্গীত নাটকে নাচেনি। এইভাবে কিন্তু তখন আস্তে আস্তে আমি বুঝতে পারছি যে হ্যাঁ, তারপরে বঙ্গ সম্মেলন ইত্যাদি ইত্যাদি, রুভারল্যান্ড হতে 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 গুরুজি 2004-এ বললেন, এটা রুক্মিণী দেবীর 100 বছর, আমি চাই তুমি দায়িত্ব নিয়ে পুরো ফেস্টিভ্যালটা করো। তখন লীলা আক্কাকে নিয়ে আসা হলো, লীলা আক্কার ওয়ার্কশপ করা হলো, এবং তাতে অদ্ভুতভাবে একটা বিরাট ভারতনাট্যমের জায়গা, তাদের থেকে কোনো রকম সাপোর্ট আমরা পেলাম না। এবং পুরোটা সিএসএম সাপোর্ট করেছিল, আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাছ থেকে সাপোর্ট নিতে হয়েছিল, যেটা হয়তো লোকের নাক শিটকাবে, কিন্তু কোনো সাপোর্ট না পেয়ে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাছ থেকে চাইতে হয়েছিল। এবং সেটা আমি তখন জানি যে কলকাতাতে একটা বিরাট সংখ্যক নৃত্যশিল্পী এবং নৃত্য গোষ্ঠী, তাদের সারা সে বছর পাওয়া যায়নি। পরে যদিও তারা লীলা আক্কাকে ডেকে নিয়ে এসে ওয়ার্কশপ করালো, কিন্তু সেটা অন্য কথা। কিন্তু 2004-এ তাদের যে বিশাল সংখ্যক ছাত্রছাত্রী, তাদের মধ্যে থেকে কেউ আসেনি। এবং তখন কলাক্ষেত্র মানে শুধুমাত্রই বর্মন গুরুজি এবং ওই টেকনিক্যাল ক্ল্যারিটি, আর বিশেষ করে একটা ব্যাটা ছেলের নাচের যে বোল্ডনেস, যে ভ্যালোর, যেটাকে আমরা বলি যে বীর রসের নাচ, এটা কিন্তু আমি শুধুমাত্র কলাক্ষেত্রতেই দেখেছি। বাকি নাচগুলোতে আমার দেখে মনে হতো ছেলেরা নাচছে, মেয়েরা নাচছে, কিন্তু কোথাও একটা দুটো মিলে একাকার হয়ে গিয়েছে। আমি কিন্তু পরিষ্কার যখন চেন্নাইতে ছিলাম, আমাদেরকে শুধু দৃষ্টির উপরে বোঝানো হতো যে একটা শুধু হাতের দিকে তাকানো, একটা ছেলে কিভাবে তাকাবে, একটা মেয়ে কিভাবে তাকাবে, একটা হাতের থ্রো একটা ছেলে কিভাবে করবে, একটা মেয়ে কিভাবে করবে। এবং কলকাতাতে একটা তখন মেল ডান্সার্সের মধ্যে আমি ওই ক্ল্যারিটি ভারতনাট্যমে দেখতাম না, আজও দেখি না। তারপর যখন পড়াবে বলে ঠিক করলে? কিছুই না, ঠিক করিনি, সবকিছু অদ্ভুত ভাবে হতে 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 গিয়েছে, জানো তো, কিছুই ঠিক করিনি। এই যে ধরো 95 সাল আমি তোমাকে বলছি, তখন নেহেরু মিউজিয়াম থেকে আমাকে ডাকে শেখানোর জন্য। তখন আমি প্র্যাকটিস করছি, কেন গুরুজি তখন আমাকে ইন্সপায়ার করছেন। সেই সময় 2-4 জন বললো আমরা তোমার কাছে শিখবো। তো 95 সালে আমার নিহারিকাও তৈরি করলাম, তখনও কিন্তু আমাকে কেউ চেনে না, কিন্তু নিহারিকা তৈরি করলাম একটা খুবই হালকা ছলে। ওই যে বললাম, কোনো প্ল্যানিং ছিল না। এবার 96 আমি বলছি, আমি সেন্ট জেভিয়ার্সে জয়েন করি। ওদের একটা এক্সটিএস ছিল, জাভেরিয়ান থিয়েট্রিক্যাল সোসাইটি, সেখানে পার্ট টাইম অ্যাজ এ কোরিওগ্রাফার আমি কাজ করি। সেই বছরই অনামিকা কলা সংগমের একটা প্রোডাকশন হয়, যেখানে আমি কোরিওগ্রাফার হিসেবে কাজ করি। এবং তখন ইনসিডেন্টলি মধুচন্দ্রা চ্যাটার্জি, উনি আমাদের রবীন্দ্র ভারতের ইংলিশের প্রফেসর, অ্যান্ড শি ইউজ টু বি দ্য ডিরেক্টর অফ অনামিকা কলা সংগম। উনি তো সাংঘাতিকভাবে আমাকে সাপোর্ট করেন, আজও করেন। তো এইভাবে না একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। নেহেরু মিউজিয়ামের সঙ্গে জড়িয়ে পড়ি, তারপরে তো চেন্নাই চলে যাই, আসি, এসে পিএইচডি কমপ্লিট করি। তারপরে একটা জিনিস ছিল, আমি ছোটবেলা থেকেই খুব সোজা কথা সোজা করে বলতে জানি, বাঁকিয়ে বলতে জানি না। অর্থাৎ ওই মলম লাগিয়ে কথা বলতে পারতাম না। তোমার যদি কোনো কিছু খারাপ হয়, সেটা তোমার মুখের সামনে দাঁড়িয়ে আমি বলে দেওয়ার মতন ক্ষমতা তখনও ছিল, আজও আছে, সাহস। আমার মনে আছে, আমার এমএ পরীক্ষার পরে ওই যে ছেলেটি করেছিল, তাকে আমি গাছতলায় দাঁড়িয়ে বলেছিলাম স্টেজে দেখা হবে। কোথা থেকে ওই প্রত্যয় ছিল আমি জানি না, আমি ছোট বলেছিলাম 5টা কোয়েশ্চেন জেনে লিখে একটা র্যাঙ্ক এগিয়ে নিয়ে গিয়ে, আর ভেতর থেকে একজনের তাবেদারিতে করে স্টেজে দেখা হবে। আজকে খুব মজা লাগে, যদিও তার সাথে আমার বন্ধুত্ব কোনো রকম ভাবে নষ্ট হয়নি, আমি নাম বলতে চাই না,
কিন্তু সে কত্থক নিয়ে পাশ করেছিল, সে কিন্তু আজকে কত্থক নাচে না, সে ওড়িশি নাচে। এটাই হয়তো জীবনের পরিহাস, যে অর্থাৎ তুমি যদি কখনো অসৎ হও তখন তোমাকে কোথাও না কোথাও তার জন্য একটা পেনাল্টি দিতে হবে জীবনে। আজকেও ধরো রবীন্দ্র ভারতীতে যখন গুরুজি চলে গেলেন তখন আমাকে ভাইস চ্যান্সেলরের সঙ্গে দেখা করতে দেওয়া হলো না, এবং পূর্বতন ভাইস চ্যান্সেলর যিনি ছিলেন তখনও যখন আমার ইন্টারভিউ হয়, আমি একটা নেট কোয়ালিফাইড হয়েও, একটা পিএইচডি ডিগ্রি হোল্ডার হয়েও আমার জায়গায় এমন একজন ঢোকে যার নেট ছিল না, এবং আজকেও যে ঢুকেছে তার একটা মাস্টার ডিগ্রি নেই, এবং অদ্ভুতভাবে এটাও বোধহয় একটা নিয়তির খেলা, তার যে গুরু সে কিন্তু হঠাৎ করে মারা যায়, এবং সে 1 বছর টানা আমার কাছে ট্রেনিং নিয়ে ন্যাশনাল স্কলারশিপ পায়, পেয়ে গুরুজির কাছে যায়। গুরুজিকে সে কোনোদিন কথাটা বলেনি এবং কারোর কাছে সে স্বীকার করে না সেই কথাটা। আমারও দরকার নেই সেই স্বীকৃতিটুকু, কেন কি এই এত এত স্বীকৃতি দিয়ে কিছু লাভ নেই। কাজটা করে যেতে হবে, কাজ করে যেতে চাই। কিন্তু মজা কি জানো, সে কিন্তু আমার গুরুজিকেও আজকে সম্মান জানাতে ভুলে গেছে। এটা হচ্ছে সব থেকে, আমি নিজে আমার চোখের সামনে দেখেছি যে গুরুজি বসে আছেন, এখনো আমি গুরুজি বসে থাকলে বসি না, বা উনি চেয়ারে বসলে আমরা মাটিতে বসি, ও গুরুজির সামনে চেয়ারের সামনে এরকম, মানে এটা আমরা খুব বলি যেটা অশালীন বসা, এরকম ভাবে বসে যে এই বসাটা, এটা খুব অশালীন একটা অশৈল্পিক বসা, পা সবসময় ঢেকে বসা যে কোনো একটা শিল্পী সুলভের জায়গা, এবং পাটাকে সামনে রেখে বসা, সেটাও আমরা শুনেছি জেনেছি যে সেটা শিল্পী সুলভ নয়, অর্থাৎ তার মধ্যে সুচারু ভাবটা। তারপর যখন পড়াশোনাটা গভীরভাবে নিতে শুরু করলাম, পড়াশোনাটা তো চিরকালই একটা ভালোবাসার জায়গা, দুর্বলতা, তখন বারবার করে অবন ঠাকুর, নন্দলাল বসু এই পড়তে পড়তে একটা অদ্ভুত উক্তি গিয়ে মাথার মধ্যে গেঁথে গেল। সেখানে জানলাম কারিগর আর শিল্পী এক হয় না। কারেক্ট। কারিগর গড়ে হচ্ছে তোমার প্রয়োজনের জন্য, আর শিল্পী গড়ে হচ্ছে নিজের তাগিদে। কারিগর তৈরি করে সমাজের তাগিদে, তোমার এইটা মার্কেটে এখন খাবে, অর্থাৎ আমি এই প্রোডাক্টটা তৈরি করবো, কিন্তু সেটা কালোজয়ী হয় না, সেটা সময়ে জয়ী হয়। কালোজয়ী হয় সেটাই যেটা নাকি শিল্পী মনের ভেতর থেকে তৈরি করে। সেই আমি বুঝলাম শিল্পটা সবাই চর্চা করতে পারে না, পারফর্মার সবাই হতে পারে, আর্টিস্ট সবাই হতে পারে না। আর্টিস্টিক ফেনোমেনন সামথিং যেটা নাকি তোমাকে একজন আদর্শবান মানুষের পায়ের কাছে বসে শিখতে হবে। সেটা অবশ্যই গুরুজি, সেটা অবশ্যই ধনঞ্জয় স্যার, সেটা অবশ্যই সিবিসি স্যার, সেটা অবশ্যই লীলা। নাচের ভবিষ্যৎ অর্কদা, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। নাচের ভবিষ্যৎ, বিশেষত পুরুষ ডান্সারদের ভবিষ্যৎ তুমি কি দেখতে পাচ্ছ? প্রথম জায়গাটা আমাকে একটা, আমি পরিষ্কার মনে করি, যেহেতু পুরুষরা সমাজে আজও মূল সোল আর্নার, সুতরাং তাদের প্রত্যেকের একটা জায়গা তৈরি করতে হবে, সেটা হচ্ছে ব্যক্তিত্ব। এটা আমার মনে হয় ভীষণ দরকার। আমরা সহজ সরল হতে পারি, কিন্তু সস্তা হলে মুশকিল। কারেক্ট। এই জায়গাটার মধ্যে একটা সূক্ষ্ম লাইন আছে, অর্থাৎ আমি সহজ সরল, আমি তোমার সাথে খুব সরলভাবে মিশতে পারি, সহজভাবে মিশতে পারি, কিন্তু সস্তা ভাবে নয়। এই জায়গাটার একটা জায়গা আছে, এখানটা যতক্ষণ না আমরা নিজেদেরকে আটকাবো ততক্ষণ কিন্তু আমাদেরকে, অর্থাৎ পুরুষ নৃত্যশিল্পীদেরকে সারাক্ষণ একটা জায়গাতে শ্রদ্ধা ছাড়াই বাঁচতে হবে। শ্রদ্ধাটা কিন্তু কেনা যায় না, এটা তোমার কথাবার্তা, তোমার আচার আচরণ, তোমার ব্যবহার এবং অবশ্যই তোমার পড়াশোনা, তার থেকেই প্রকাশ পায়। তুমি যেভাবে মানুষের সাথে কথা বলবে, তার প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা শব্দের মধ্যে তার ছোঁয়া থাকবে যে তোমার ভেতরে কতটা গভীর মনন আছে। আমি খুব ভালো নাচতে পারি আর আমি খুব ভালো নাচতে জানি, দুটো এক কথা। আমরা অনেকে নাচতে জানি কিন্তু নাচতে পারি না, এটাও একটা বিরাট জায়গা। এটাও আমার একটা অদ্ভুত রিয়েলাইজেশন। সেটা তৈরি হয় আমি যখন আমার ছাত্রছাত্রীদের তৈরি করি, যে একটা আইটেম শিখে গেল কিন্তু সেটা স্টেজে গিয়ে করতে পারছে না, আটকে যাচ্ছে। কেন আটকে যাচ্ছে? তার অ্যাডিকুয়েট প্র্যাকটিস তাকে দেওয়া হচ্ছে না, কিভাবে করবে সেটা জানানো হচ্ছে না। আর আজকে সব থেকে বড় কথা হচ্ছে, যতই চটজলদি জিনিস করো না কেন,
কেন, সেটা যদি খুব চটজলদি সাকসেস হয়, সেটা খুব চটজলদি হারিয়েও যাবে। কারেক্ট। এটা যেতেই হবে। তার মানে তুমি বলছো ধৈর্যের সঙ্গে এগোতে হবে এবং যেইটা শিখবে সেটার না পুঙ্খানুপুঙ্খটুকু জানতে হবে। মানে আমি একটা সাইনবোর্ড টাঙালাম, উইথ অল ডিউ রেসপেক্ট আমি লিখলাম ভারতনাট্যম, কাত্তাক, রবীন্দ্র নৃত্য, ওড়িশি, আর সব থেকে বড় কথা এই রবীন্দ্র নৃত্য কথাটায় এখানে আমার একটা বিরাট অবজেকশনস, উইথ অল ডিউ রেসপেক্ট সব শেখাচ্ছি আমি। এবং আমার কাছে পিলপিল করে এবং ক্রিয়েটিভ হিন্দি গানের সাথে নাচ সব শেখাচ্ছে। আমার প্রচুর স্টুডেন্ট, 300, 400, 2000, 3000 স্টুডেন্ট, কিন্তু আলটিমেটলি আমি কিছু রেখে যেতে পারলাম না। রেখে যাওয়ার জন্য কিন্তু একটা তোমার কিছু যেটা পার্টস চাই, যেটা তুমি হাতে করে আরেকজনকে দিয়ে যাবে, সেটাকে বলছে লেগেসি, পরম্পরা। সেটার জন্য তোমার কিছু থাকতে হবে, তোমাকে সেটা প্রাপ্ত করতে হবে। সেই প্রাপ্তিটা ঘটবে কিন্তু গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে। তোমার যদি নাড়া বাঁধা গুরু না থাকে, আমি আজ অব্দি বর্মন গুরুজিকে গুরুজি বলি, ধনঞ্জয় স্যারকে স্যার বলি, সিরিসা স্যারকেও স্যার বলি, লীলাকাকে লীলাকা, গুরু কিন্তু আমি গুরুজিকে। এবং পরবর্তীকালে আমাকেও যদি কেউ বলতে আসবে গুরু অর্কদেব ভট্টাচার্য, আমি তখন তাকে সঙ্গে সঙ্গে থামিয়ে দিই যে গুরু কথাটা না এত সস্তা না। যিনি অন্ধকারে মোচন করে, স্পিরিচুয়াল জায়গাতে হতে পারে। ধনঞ্জয় স্যার বারবার করে বলেন আমরা আচার্য, আমরা আচার্য, আমরা গুরু না। গুরু সেই সময় ছিলেন দ্রোণাচার্য, কৃপাচার্য, তাঁরা গুরু ছিলেন। আজকে তো গুরু গুরু নয়। হ্যাঁ, ওই রবিশঙ্কর গুরু বা এরকম যারা স্পিরিচুয়াল তারা গুরু, আমরা আচার্য। অর্থাৎ একটা ডিভোশন থাকতে হবে। যখনই নাচ করবে তখনই একটা পুজোর জায়গা যেতে হবে। আমি একটা ছোট্ট কথা বলবো শেষ করার আগে, জানো তো একটা প্রেজেন্টেশনের 3টে দিক থাকে, এটাও আমার শেখা। সেটা হচ্ছে যে একটা আবেদন, একটা নিবেদন, আর একটা আবেদন, নিবেদন, বিনোদন। এবার তুমি যখন প্রেজেন্টেশনটা করছো, তোমার যদি বিনোদন থাকে তুমি প্রচুর হাততালি করবে, তুমি যদি আবেদন থাকে ভীষণ জনপ্রিয় হবে, তোমার যদি নিবেদিত প্রাণ হয় তোমার জনপ্রিয়তা সবচেয়ে কম হবে। কিন্তু ঈশ্বরকে তুমি ছুঁতে পারবে, ঈশ্বরকে তুমি ছুঁতে পারবে, বিনোদন আবেদন দিয়ে তুমি পাবে না। এটা সিবিসি স্যারকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিলেন উই আর দ্য ফরচুনেট। আমরা কৃষ্ণের হাতটা এভাবে ধরে বলতে পারি মুখটা খোলো, কৃষ্ণ কোথাও নেই, চারপাশে সবাই কৃষ্ণকে দেখতে পাচ্ছে, আমার গায়ে কাঁটা দিচ্ছে। এখন সিরিজ স্যারের কথাটা শুনবে, উনি বলেছিলেন তুমি পা দুটো ধরে বলতে পারো সামনে কৃষ্ণকে তুমি দেখতে পাচ্ছ, তুমি যদি না দেখতে পাও দর্শক দেখতে পাবে না। তুমি কৃষ্ণকে বলতে পারো প্রিয় চারুশীলে বলে তার কাঁধে মাথাটা রাখছো, আবার তার মান অর্জন করছো। এটা তুমি তৈরি করতে পারো কখন? যখন তুমি দর্শনটা পাচ্ছ। অর্থাৎ জীবাত্মার সাথে পরমাত্মার যে যোগ, সেটা কিন্তু আমাদের নাচের মধ্যে দিয়ে। সেই যোগটা যতক্ষণ না তুমি পাচ্ছ ততক্ষণ তুমি আনন্দ পেলে না। তুমি আনন্দ দিলে সেই আনন্দ তোমার থাকবে না, সেটা ওই বিনোদন আর আবেদনের মধ্যে দিয়ে চলে যাবে, বিলীন হয়ে যাবে। তার মানে এই নিবেদনের মধ্যে দিয়েই আজ আমাদের অনুষ্ঠান শেষ করব। অপূর্ব লাগলো অর্কদা, অনেক অনেক ধন্যবাদ আমাদের তালে আলাপে আসবার জন্য। আজকে এই পর্ব এখানেই শেষ হলো। আগামী দিনে আর কোনো নৃত্যবিদ নিয়ে আমরা হাজির হব, সঙ্গে থাকবে তালে আলাপে। ঢেউ যায়, ঢেউ ছলকায়, ঠোঁটের প্রান্ত ছুঁয়, আলাপের জোরে চুপচাপ ঝোড়ো উত্তাপ বুকে সয়, তালে তাল বাজে ত্রিম ত্রিম, বুক ঝিম ঝিম ফোটে বুক, তারা দিয়ে